পুকুরে ইলিশ মাছ চাষ হচ্ছে? হ্যাঁ, একদমই আপনারা ঠিকই শুনেছেন। পুকুরেও এখন বর্তমান প্রযুক্তিতে, আধুনিক প্রযুক্তিতে তাদের বিভিন্ন মেশিনের সাহায্যে, শ্যালো মেশিনের সাহায্যে এখন ইলিশ চাষ করা সম্ভব হচ্ছে। পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে টোটালটাই ডিম আলাদা হয়ে এবং মাছ আলাদা হয়ে টোটালটাই বাইরে চলে যায়। ইন্ডিয়ায় কোনো রকম পদ্মার ইলিশ আসে না। অনেকটাই ডিমওয়ালা মাছের দামও কম থাকে এবং তাদের স্বাদটাও অনেকটা কমে যায়। বাংলাদেশ থেকে আমাদের কোনো রকম ইলিশ রপ্তানি বা আমদানি করার প্রয়োজন হয় না। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। মহালয়া পার হয়ে দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। দুর্গাপুজো মানেই হই হুল্লোড়, আনন্দ আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় ইলিশ তাহলে তার কথাই নেই। নমস্কার, আপনারা দেখছেন সেফ স্টোরি, আর আমি সুব্রত আজকে হাজির হয়েছি বেশ কিছু সুস্বাদু মাছের খবর নিয়ে। সঙ্গে থাকছে ওপার বাংলা আর এপার বাংলার ইলিশের খবর। উত্তর 24 পরগনার অন্যতম বড় মাছের আড়ত বারাসাত, আন্তর্জাতীয় এবং আভ্যন্তরীণ ভারতবর্ষের ভিতর থেকে আমদানি রপ্তানিকারী আড়তদার সৌরভ মণ্ডলকে আজকে আমরা পাশে পেয়েছি সেফ স্টোরিতে। সৌরভ বাবু, সেফ স্টোরিতে আপনাকে স্বাগত। নমস্কার। আপনারা দীর্ঘদিনের ব্যবসায়ী, বারাসাত আড়তে আপনাদের এই ব্যবসার যাত্রাপথ কীভাবে শুরু হলো? আজ থেকে 50 বছর আগে আমার দাদু এই ব্যবসাটা প্রথম বারাসাতে শুরু করে। দাদুর হাত ধরেই বারাসাত আড়তের প্রথম সূচনা হয়। দাদু শ্রী বিনয় কৃষ্ণ মণ্ডল আমাদের বারাসাত মৎস্য আড়তদার কল্যাণ সমিতির প্রথম উদ্বোধক। তারপর আমার বাবা শ্রী হরিপদ মণ্ডল এবং কাকা, সেখান থেকে দাদু মারা যাওয়ার পরে তারা হাল ধরে এবং তারপরে এখন বর্তমান কর্ণধার আমি। মানে আপনি, আপনার বাবা এবং কাকারা এখন বিষয়টাকে ধরে, এখন বিষয়টাকে আমরা পরিচালিত করছি। আপনারা দেশের তো বিভিন্ন জায়গা থেকে মাছ কালেক্ট করেন এবং সেগুলোকে আমাদের দেশের অন্যান্য জায়গায় পৌঁছে দেন, বা আমাদের রাজ্যের অন্যান্য জায়গায় পৌঁছে দেন, বা ছোটোখাটো মাছ বাজারগুলোতে পৌঁছে দেন। এটা কি শুধু আমাদের দেশের মধ্যেই নাকি বিদেশ থেকেও কোনো মাছ আমদানি হয়? হ্যাঁ, বিদেশ থেকে বলতে বাংলাদেশ থেকে আমাদের এখানে মাছ আসে। আচ্ছা। এবং আমরা বিভিন্ন জায়গায় মাছ পাঠাই। আমাদের আভ্যন্তরীণ বিভিন্ন জায়গায় আমাদের বারাসাত আড়ত থেকে মাছ যায়। আমরা বাংলাদেশেরও অনেক রকম মাছ এখানে আসে, যেমন ইলিশ, পাবদা, পার্শে, বিভিন্ন রকম মাছ আমরা বাংলাদেশ থেকে এখানে আমদানি করি এবং সেগুলো রপ্তানিও হয় বাইরে দেশের বিভিন্ন জায়গায়। বাংলাদেশে রিসেন্ট যা ঘটনাগুলো ঘটেছে তার জন্য বাংলাদেশের তো খুব টালমাটাল অবস্থার মধ্যে থেকে রপ্তানি আমদানি এগুলো সবই বন্ধ ছিল। এর মধ্যে কি মাছ আসা যাওয়া নিয়ে কোনো সমস্যা হয়েছে? না, এর মধ্যে বাংলাদেশ বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ মাছ বন্ধ রেখেছিল। ইন্ডিয়ায় তারা মাছ পাঠাচ্ছিল না। ইদানিং সপ্তাহখানেক হয়েছে তারা আবার কিছু মাছ পাঠাচ্ছে। আমাদের ভারতের কাছে যে সমস্ত মাছ রয়েছে বা ইলিশ রয়েছে, তাতে করে বাংলাদেশ থেকেও অনেক বেশি মাছ আমরা বাইরে রপ্তানি করে থাকি। বাংলাদেশ থেকেও বেশি মাছ ভারত থেকে রপ্তানি হয়? ভারত থেকে রপ্তানি হয়। বাংলাদেশ বাৎসরিকভাবে 2000 মেট্রিক টন মাছ আমাদের ইন্ডিয়ায় পাঠায়, আর আমরা ইন্ডিয়া থেকে 3000 মেট্রিক টন মাছ আমরা বাইরে আমদানি রপ্তানি করে থাকি সারা বছরে। এটা কি শুধুমাত্র ইলিশের ব্যাপারে নাকি অন্যান্য মাছও থাকে? অন্যান্য আরও মাছই থাকে। এটা আমি ইলিশের কথাই বললাম। অন্যান্য আরও বিভিন্ন রকমের মাছ, সেগুলো ফ্রোজেন হয়ে সেগুলো বাইরে চলে যায়। মানে আপনি যে ফিগারটা বললেন, এই ফিগারটা শুধুমাত্র ইলিশের ক্ষেত্রে? শুধু ইলিশের ক্ষেত্রে। মানে আমরা বাংলাদেশের প্রতি ইলিশের ক্ষেত্রে নির্ভরশীল নই? একদমই না। আমরা বাংলাদেশের কাছে একদম ইলিশের কোনো নির্ভরশীল না। এবং বাংলাদেশের থেকে আমি মনে করি ভারতবর্ষের বিভিন্ন জায়গার মাছ আছে, যেমন আমাদের বালাসোরের মাছ, আমাদের দীঘার মাছ, ডায়মন্ডের মাছ, বকখালির মাছ, এই সমস্ত জায়গার মাছ আমি মনে করি, কারণ বাংলাদেশের পদ্মা থেকে মাছ ডাইরেক্ট কোনোদিনই ভারতে আসেনি। যারা বিক্রি করে তারা ভুলবশত, ভুল বুঝিয়ে মানুষকে তারা বিক্রি করে থাকে। এই মাছগুলো সম্পূর্ণ বাংলাদেশের পদ্মার ডেফিনেটলি নয়। এই মাছগুলো আসে চিটাগাং, চট্টগ্রাম, চাঁদপুর, বিভিন্ন জায়গা থেকে মাছ আসে। এই মাছগুলো এরা পদ্মা বলে বাজারের কিছু কিছু শ্রেণীর মানুষ, সবাইয়ের কথা বলবো না, কিছু কিছু শ্রেণীর মানুষ আছে যারা এই মাছগুলো পদ্মার বলে বেঁচে থাকে। কিন্তু যে প্রপার পদ্মার যে মাছগুলো, সেগুলো বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়ায় কোনো দিনই আসেনি। আমাদের যেসব সমস্ত মাছ আছে, যেমন বিভিন্ন জায়গার মাছ, যেমন আমাদের বালাসোরের মাছটা আমি মনে করি বাংলাদেশের তুলনায় অনেকটাই ভালো খেতে।
মানে টেস্টের দিক দিয়ে দেখলে পরে, টেস্টের দিক থেকে দেখতে গেলে আমাদের বালাসোরের মাছ যেটা আছে বা উড়িষ্যার বিভিন্ন জায়গার মাছ বাংলাদেশের তুলনায় অনেকটাই ভালো। মানে আমরা কোনোভাবেই বাংলাদেশের ইলিশ মাছের উপর নির্ভর না, আমরা বাংলাদেশের ওপরে ইলিশের ওপর নির্ভরশীল নই। সেটা স্বাদের দিক থেকে হোক বা কোয়ান্টিটির দিক থেকে হোক। স্বাদের দিক থেকে তো আছেই, সঙ্গে কোয়ান্টিটি তো কোনো কথাই হবে না। তো সৌরভবাবু, পদ্মার ইলিশ এই কথাটা আমরা খুব শুনি। পদ্মার ইলিশ এই নামটা এত ফেমাস কী জন্য? অ্যাকচুয়ালি বাংলাদেশে মানুষের মনে যে ধারণাটা আছে সেটা পদ্মার মাছ সম্পর্কে, সেটা হচ্ছে যে পদ্মার মাছ অনেক মানুষ ভাবে যে অনেক বেশি স্বাদ বা তার আভিজাত্য আলাদা, কিন্তু প্রকৃতপক্ষে পদ্মার যে মাছটা তার ডিমটারই বেশি দাম, এবং ডিমটা ওরা সমস্তটা ফ্রোজেন করে ওটা বিদেশে রপ্তানি করে দেয়, এবং যে মাছটা অবশিষ্ট বেঁচে থাকে সেই মাছটা ওরা টোটালটাই বাইরে চলে যায়, এবং ওর যে ডিমটা আছে সেই ডিমটারই টেস্ট বেশি। আমরা তো শুনেছি যে ডিম যদি মাছে চলে আসে তাহলে সেই মাছের টেস্ট কমে যায়। আমরা কাতলা মাছের ক্ষেত্রে দেখেছি, রুই মাছের ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, এটা আপনারা সঠিক শুনেছেন যে ডিমওয়ালা মাছের টেস্ট কমে যায়। সেইটা একমাত্র ব্যতিক্রম রয়েছে ইলিশ মাছের ক্ষেত্রেই, যে ইলিশ মাছটা কি হয়, ডিমওয়ালা মাছেও যেরকম স্বাদ থাকে তেমনি ডিম ছাড়া মাছেও সেরকমই তার স্বাদটা বজায় থাকে, মানে ডিমওয়ালা মাছের টেস্ট আরও বেড়ে যায়। এটা ইলিশ মাছের ক্ষেত্রেই আপনারা ব্যতিক্রমটা লক্ষ্য করবেন, কিন্তু অন্যান্য মাছের ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে অনেকটাই ডিমওয়ালা মাছের দামও কম থাকে এবং তাদের স্বাদটাও অনেকটা কমে যায়। তাহলে পদ্মার ইলিশ ইন্ডিয়াতে আসে না? না, তার মানে পদ্মার ইলিশের ডিমটাই সম্পূর্ণ অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে পদ্মার ইলিশ এই কারণে ফেমাস, কিন্তু পদ্মার ইলিশ আমরা তো কখনোই পাইনি। না, আজকে জানলাম আমরা পদ্মার ইলিশ আমরা কখনোই পাইনি। বাংলাদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের কাছে সবিনয় নিবেদন, এটা অন্তত বুঝে গেছেন এতক্ষণ ভিডিওটা দেখে, বাংলাদেশের রপ্তানি করা ইলিশ মাছের জন্য ভারতবর্ষ কখনোই মুখাপেক্ষী হয়ে বসে থাকে না, কোনোদিন থাকেও নি। এবং যদি বাংলাদেশ থেকে আসা ইলিশ মাছ ভারতবর্ষে আসে তাতে বাংলাদেশেরই অর্থনৈতিক উন্নতি হয়। তাই নিজেদের অর্থনৈতিক উন্নতির কথা চিন্তা করে বাংলাদেশি কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা ভারতকে বদনাম করার চেষ্টা করছেন তাদেরকে অনুরোধ করব এই ধরনের ভিডিও বানাবেন না, এবং আমাদের দেশের সকল দর্শকদেরকে অনুরোধ করব বাংলাদেশি এই সকল দুস্থ যারা পয়সার জন্য বিভিন্ন খবর ছড়াচ্ছে এই ধরনের খবরে কান দেবেন না, এবং তাদের ভিডিও আসলে পরে আপনারা স্ক্রল করে চলে যান, দেখবেন না, তাদের ভিডিওতে ভিউ হবে না, তারা এমনিই ভিডিও বানানো বন্ধ করে দেবে। অনুগ্রহ করে আপনাদের কাছে রিকোয়েস্ট, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সুসম্পর্ক বজায় আছে সেটাকে নষ্ট হতে দেবেন না। আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও তারা মাথায় রাখবেন অন্য টপিকেও কথা বলা যেতে পারে, দুটো দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাঁধানো উচিত নয়। এটা কড়া বার্তা সেফ স্টোরির তরফ থেকে নয়, একজন ভারতবাসীর তরফ থেকে মাথায় রাখবেন। সৌরভবাবু, তাহলে আমরা 100% বাংলাদেশের উপরে ইলিশের ব্যাপারে অন্তত আমরা নির্ভরশীল না বাংলাদেশের উপরে। আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে ইলিশ সরবরাহ করা হয় এবং প্রত্যেক বছর আমরা বাইরেও পাঠাই, আগেও বলেছি। সুতরাং আমরা আমাদের ভারতবর্ষের উপরেই নির্ভরশীল, বাংলাদেশ থেকে আমাদের কোনো রকম ইলিশ রপ্তানি বা আমদানি করার প্রয়োজন হয় না। মানে না আসলেও আমরা ভালোভাবে, এবং তার উদাহরণ আমি আপনাকে বলি, আমরা যখন বছরের যে কোনো সময় যে কোনো বাজারে ছোটোখাটো বড় যে কোনো বাজারে আমরা যখনই যাই একজন বিক্রেতা হলেও ইলিশ মাছ তার কাছে থাকে। আমরা সবাই জানতাম বা ভাবতাম বাংলাদেশ থেকে ইলিশ আসে বলে আমাদের কাছে হয়তো ইলিশটা অ্যাভেলেবেল না, ধারণাটা ভেঙে গেল আমাদের। অ্যাকচুয়ালি এটা বাস্তব না, আমাদের ভারতবর্ষের কাছেই এত ইলিশ আছে, আমরা সারা বছরের যে কোনো সময়ই আমরা যে কোনো দিনই ইলিশ আমরা সরবরাহ করতে পারি। এখন বর্তমানে আমাদের স্টোর বা কোল্ড স্টোরের যে সুব্যবস্থা রয়েছে তার মাধ্যমে আমরা সারা বছর আমরা সাধারণ মানুষকে আমরা ইলিশ মাছ খাওয়াতে পারি। তার জন্য আমাদের বাড়ি থেকেও আসলে পরে নয় ইলিশ ভাপা, সর্ষে বাটা দিয়ে ইলিশ, অথবা ইলিশের বেগুন দিয়ে হালকা করে ঝোল, এখন তো ইলিশ দিয়ে পোলাওও হচ্ছে, ইলিশ দিয়ে বিরিয়ানিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো যেমন খুব সুস্বাদু খাবার ইলিশের, ইলিশ বাদেও তো অনেক এমন মাছ আছে যে মাছগুলো আমরা খেতে খুব পছন্দ করি, সেই মাছগুলো কিভাবে পাই আমরা? নোনা জলে প্রচুর পরিমাণে মাছ আমদানি হয়। নোনা জল ছাড়াও মিঠা জলের বিভিন্ন রকম মাছ আছে, যেমন ট্যাংরা মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, তেলাপিয়া মাছ, বাটা মাছ, নানা ধরনের মাছ আছে। যে সমস্ত মাছ সেগুলোও মোটামুটিভাবে আপনারা সারা বছরই পেয়ে থাকবেন, এবং এই সমস্ত মাছও খেতে খুব স্বাদ।
যেমন ভেটকি মাছ দিয়ে বিভিন্ন রকমের পাতুরি, যেমন ভেটকি মাছ বিভিন্ন অনুষ্ঠান বাড়ির কাজে ব্যবহৃত হয়, যেমন ভেটকি মাছের ফিশ ফ্রাই, ফিশ বল, ফিশ পাতুরি, বিভিন্ন রকমের আইটেম হয় এবং বিভিন্ন রকমের রেস্টুরেন্টগুলোতে এখন ভেটকি মাছ প্রচলন রয়েছে এবং সেগুলো খুবই স্বাদে ভালো বলতেই পারেন আপনারা। এইগুলো সারা বছর পাওয়ার কারণ কি? এগুলো চাষ হয় আলাদা করে পুকুরে বা ভেরিতে, তার জন্য? হ্যাঁ, এগুলো তো চাষ হবেই, পুকুরে পাওয়া গেলেও খুব কম পরিমাণে পাওয়া যায়, সেরকম বড় হয় না। মূলত এগুলো ভেরি থেকে আসে, ভেরির মাছগুলো খুব বড় হয় এবং এগুলো খেতেও খুব সুস্বাদু মাছ হয়। যেহেতু মিঠা জলের মাছ নোনা জলের থেকেও অনেক বেশি টেস্টফুল, সেই জন্য আমাদের এই সমস্ত মাছ খুব ভালো লাগে এবং এগুলো সারা বছরই সরবরাহ করা সম্ভব হয়। ইলিশ মাছও যদি পুকুরে চাষ করা যেত তাহলে খুবই ভালো হতো, আমরা সারা বছর টাটকা মাছ পেতাম। না, ইলিশ মাছও করা যায় না, ইলিশ মাছও এখন বর্তমানে আমাদের আধুনিক যে প্রযুক্তিবিদ্যা তার ফলে ইলিশ মাছও এখন আমাদের ভারতবর্ষের বুকে অনেক জায়গায় নদীতে বা পুকুরে প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে এখন ইলিশ প্রজনন সম্ভব হয়েছে। কিছু কিছু পুকুরেও এখন এই ইলিশের চাষ প্রচলন আছে। পুকুরে ইলিশ মাছ চাষ হচ্ছে? হ্যাঁ, একদমই আপনারা ঠিকই শুনেছেন। পুকুরেও এখন বর্তমান প্রযুক্তিতে, আধুনিক প্রযুক্তিতে তাদের বিভিন্ন মেশিনের সাহায্যে, শ্যালো মেশিনের সাহায্যে এখন ইলিশ চাষ করা সম্ভব হচ্ছে। আপনি শুরুতেই বললেন অন্ধ্রপ্রদেশ থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে মাছ আসে এবং সেই মাছগুলো আপনারা স্টোর করেন নিশ্চয়ই। এই স্টোরটা কিভাবে হয়? আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে মূলত দু রকমের মাছ আসে। আমাদের যে সমস্ত মাছগুলো আপনারা বিয়ে বাড়িতে খান, রুই মাছ এবং কাতলা মাছ, সেগুলো আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে আসে। অন্ধ্রপ্রদেশ থেকে ওগুলো ডাইরেক্ট গাড়িতে করে চলে আসে, গাড়িতে করে চলে এসে ওগুলো আপনারা বরফের মাধ্যমে ওগুলো স্টোর করা হয় এবং ওই মাছগুলোর এতই ডিমান্ড থাকে যে ওগুলো বরফ করার দরকার হয় না, ফ্রোজেন করার দরকার হয় না, ওগুলো সরবরাহ করে দেওয়া হয়, দিনের দিনেই সরবরাহ হয়ে থাকে। মানে রাতে গাড়ি ঢুকলো, মাল গাড়ির থেকে নামলো, সেই মাছ সকালের মধ্যেই ওগুলো বাজারে বাজারে বিভিন্ন বাজার বা বিভিন্ন অনুষ্ঠান অর্ডার হিসাবে সেই মাছগুলো চলে যায়। সৌরভবাবু, অন্ধ্রপ্রদেশ থেকে আগেও তো মাছ আসতো, এখনও মাছ আসে, এখন কত সময় লাগে মাছ আসতে? অন্ধ্রপ্রদেশ থেকে সাধারণত এখানে মাছ আসতে আপনার গাড়িতে সময় লাগে, ওরা ওই ট্রাকে করে মাছ পাঠায়, ট্রাকে করে ওদের সময় লাগে 38 ঘন্টা থেকে 40 ঘন্টা টাইম লাগে। ওরা অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের বিভিন্ন কলকাতায় এবং বাইরেও অনেক জায়গায় এই মাছগুলো সরবরাহ করে থাকে। প্রায় 1 থেকে 1.5 দিনের মধ্যে মাছ আপনাদের কাছে পৌঁছে যায়? 1 থেকে 1.5 দিনের মধ্যে মাছগুলো আমাদের কাছে চলে আসে এবং সেগুলো সুস্থ স্বাভাবিকভাবে থাকে এবং ওরা ওখান থেকে বরফ করেই পাঠায়। এই জন্য এই সমস্ত মাছগুলো ফ্রেশ এবং খুব তরতাজা মাছগুলোই থাকে। এই মাছগুলো ফ্রেশ থাকছে আপনি বলছেন, যেগুলো বরফ দিয়ে রাখা হয় সেই মাছের কি টেস্ট নষ্ট হয়ে যায়? না, অ্যাকচুয়ালি বরফ দিয়ে সেই সমস্ত মাছই রাখা হয় যে সমস্ত মাছের টেস্ট নষ্ট হয় না। সমস্ত মাছ, যেমন আপনি ইলিশ মাছ বলতে পারেন, ভেটকি মাছ, এইগুলো কিছু কিছু মাছ আছে যেগুলো বরফ দিয়ে রাখলে সমস্যা হয় না। কিন্তু আপনি যদি ট্যাংরা মাছ, পার্শে মাছ, পাবদা মাছ, এই সমস্ত মাছ যদি আপনারা খেয়ে থাকেন, এগুলো দিনের দিনে খাওয়াই বা এগুলো স্টোর করে না খাওয়াই ভালো হয়। ওটা যত তাড়াতাড়ি খাবেন ততই আপনাদের স্বাদ বেশি লাগে। স্বাদ কোন মাছের সব থেকে ভালো হয়? ভেরির মাছ, পুকুরের মাছ, নদীর মাছ, নাকি নোনা জলের সমুদ্রের মাছ? অ্যাকচুয়ালি সেইভাবে বলতে গেলে মিঠা জলের মাছটা, যেটা পুকুর, আমাদের দেশীয় যে পুকুরগুলো আছে সেগুলোর মাছগুলোর টেস্টও বেশি এবং ওগুলো আমাদের সকলের সাধ্যের মধ্যেই থাকে। আর সেই তুলনায় দেখতে গেলে যে গঙ্গার যে মাছগুলো, গঙ্গার মাছের স্বাদ খুব ভালো হয় এবং গঙ্গার যে ইলিশগুলো হয় সেগুলো খুবই টেস্টফুল। আপনারা সেগুলো একবার খেয়ে দেখতে পারেন। আমরা গঙ্গার মাছ চিনব কিভাবে? আমরা তো মাছ দেখে বুঝতে পারবো না এটা গঙ্গার মাছ, এটা ডায়মন্ড হারবারের মাছ। কোনো চেনার উপায় আছে কি? না, সেইভাবে ইন্ডিভিজুয়াল কোনো গঙ্গার মাছ চেনার কোনো উপায় নেই। তবে আপনারা মাছ যারা বুঝে থাকে, বিশেষজ্ঞদের মতে একটু গঙ্গার মাছটা হয় ফ্রেশ এবং একটু সাদা টাইপের কালারটা আসে থাকে। অনেক রকম মাছের ব্যাপারে তো জানলাম। মাছ আমরা যখন বাজারে কিনতে যাই, আমরা কেউ মাছের কানকো দেখে কিনি, কেউ বা দেখি ফুলকা, কেউ বা দেখি মাছের নাভি, কেউ আবার টিপে দেখি মাছটা নরম না শক্ত। মাছের গায়ে যে লালাটা লেগে থাকে, ওই লালাটা দেখে অনেকে চেনার চেষ্টা করি যে মাছটা টাটকা না অনেক দিনের পুরনো বা বাসি, এই ধরনের ব্যাপারগুলো আমরা চেষ্টা করি। অ্যাকচুয়ালি মাছ চেনার উপায় কি? অ্যাকচুয়ালি কিছু কিছু মাছ, সব মাছ না, কিছু কিছু মাছ তাদের আমরা কানকো দেখে চিনে থাকি। কিছু কিছু মাছ আছে তাদের নালানি, যেমন এই যে অন্ধ্র থেকে আপনারা যে মাছগুলো খান রুই কাতলা, সেগুলো নালানি দেখে চেনা যায়। নালানি বেশি হলে পরে সেগুলো ভালো নাকি? হ্যাঁ, নালানি যেগুলো ভালো বেশি থাকে সেইগুলো ভালো থাকে এবং নালানির কালার দেখতে হয় অনেক সময়, সেই কালারের ওপর ভিত্তি করে
আমরা যে অন্ধ্রের রুই কাতলাগুলো বিচার করে থাকি, এবং জ্যান্ত মাছ বা নোনা মাছের ক্ষেত্রে আমরা কানকো দেখি। এই কানকোর দেখে আমরা অনেক সময় মাছ কিনে থাকি। সৌরভবাবু, আমরা নয় বাজারে গিয়ে এইভাবে মাছ দেখে কিনতে পারবো, আপনাদের কাছে যখন লটে লটে মাছ আসছে, ক্যারেটে ক্যারেটে মাছ আসছে, তখন আপনারা কিভাবে চেনেন মাছগুলো ভালো না খারাপ? যে পাঠিয়েছে আপনি তো গিয়ে দেখে আসতে পারছেন না। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে দিয়ে বিভিন্ন রকম যখন মাছ আসে, তার মধ্যে ভালো খারাপ সমস্ত রকম মাছ আসে। কারণ আমরা যখন মাছ আনি একসঙ্গে প্রচুর আমাদের হিউজ অ্যামাউন্টের মাছ এসে থাকে, সেইগুলো আমরা গ্রেড করে, বিভিন্ন রকম গ্রেড হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এই রকম গ্রেডে আমরা মাছগুলোকে স্ল্যাবে ভেঙে মাছগুলো আমরা বিক্রয় করে থাকি। গাড়ি যখন লোড হয় তখনই গ্রেডগুলো ওরা বসিয়ে দেয়। হ্যাঁ, স্ল্যাব অনুযায়ী আপনারা ভিত্তি অনুযায়ী, যেমন ডিমওয়ালা মাছ, ডিম ছাড়া মাছ, এই সমস্ত মাছ আর কি আপনাদের এই বিভিন্ন রকম স্ল্যাবে ভেঙে ভেঙে এই মাছগুলো বিক্রয় করা হয়। অনেকে মাছ পছন্দ করে না, এটাও একটা ঘটনা। আপনি নিজে নিশ্চয়ই মাছ খান? হ্যাঁ, আমিও মাছ খাই। আপনার পছন্দের মাছ কোনটি? ইলিশ মাছ আমারও প্রিয় মাছ। তাছাড়াও আমার যে সমস্ত মিঠা জলের মাছগুলো, সেগুলো আমার খুব ভালো লাগে। বারাসাতে এখন বর্তমানে 70টা আড়ত আছে, তার মধ্যে আমাদের আড়ত অন্যতম একটি জ্যান্ত মাছের প্রতিষ্ঠান, এবং আমরা মিঠা জলের মাছ প্রত্যেক দিন এই আমাদের আড়ত থেকে সরবরাহ করে থাকি। মানে জ্যান্ত মাছ যদি কারোর পাওয়ার ইচ্ছে হয় তাহলে আপনাদের আড়তে গেলে পরে সব সময়? আমাদের আড়তে গেলে আমাদের 365 দিনের মধ্যে 363 দিন আমাদের বারাসাত আড়ত খোলা থাকে, এবং 363 দিনই আপনারা আমাদের বারাসাত আমার আড়ত থেকে আপনারা এই মিঠা জলের মাছ ক্রয় বিক্রয় করতে পারবেন। আপনার কাছে একটা ব্যাপার জানতে চাইবো, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনাদের আড়ত 365 দিনের মধ্যে 363 দিনই খোলা থাকে, 2 দিন বন্ধ থাকে। এই 2 দিন বন্ধের কারণ কি? অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষ থেকেই এটা চলে আসছে। আমাদের আড়ত 2 দিন বন্ধ থাকে। এক হচ্ছে প্রথমত আমাদের আড়ত পয়লা বৈশাখ আমাদের হালখাতা থাকে, তারপরের দিন আমাদের 2রা বৈশাখ আড়ত সম্পূর্ণ দিবস বন্ধ থাকে। আর এক হচ্ছে আমরা বারাসাতে সবাই তো কালী পুজোর নাম আপনারা শুনেছেন। কালী পুজো আমাদের বারাসাত মাছের আড়ত একটি বিশেষ অংশ বা ভূমিকা গ্রহণ করে, এবং আমাদের কালী পুজো বারাসাতে প্রচুর বড় হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের মাছের আড়তও আমাদের বারাসাতের ধারাবাহিকতা বজায় রেখে বড় বড় পুজো করে থাকেন। সুতরাং মাছের আড়তে এই কালী পুজোয় একদিন আমরা দুস্থ এবং সাধারণ মানুষকে নরনারায়ণ সেবার ব্যবস্থা করে থাকি। এই জন্য আমাদের আড়ত সেই দিন সম্পূর্ণ পূর্ণ দিবস বন্ধ থাকে। সৌরভবাবু, আজকে অনেক মাছের ব্যাপারে নতুন নতুন তথ্য পেলাম। পুকুরেও ইলিশ মাছ চাষ হচ্ছে, আপনার থেকে আজকে জানতে পারলো আমাদের দর্শকরাও। মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির চলে না। মাছের ব্যাপারে আজকে আমরা অনেক কিছু জানলাম সৌরভবাবুর থেকে। মাছ খেতে খেতে আনন্দ করতে করতে শারদ উৎসব আপনাদের সকলের ভালো কাটুক, এই শুভকামনার পাশাপাশি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, আরজি করের তিলোত্তমা কিন্তু এখনও বিচার পায়নি। তাই আনন্দের ফাঁকে মনের মণিকোঠার কোনো একটা অংশে অবশ্যই প্রতিবাদের ভাষাটা কিন্তু জ্বালিয়ে রাখবেন। যারা এখনও আমাদের এই 2টি পর্ব দেখেননি, আরজি কর কি বিচার পাবে? সত্যিই কি তবে তিলোত্তমা বিচার পাবে না? পুঙ্খানুপুঙ্খ যে বিশ্লেষণগুলো ছিল সেই বিশ্লেষণগুলো অবশ্যই দেখবেন। ভালো থাকবেন আপনারা সকলে। সৌরভবাবু, সেফ স্টোরিকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারও পুজো ভালো কাটুক এই শুভকামনাই করি। স্বাগতম আপনাকে, এবং আপনার দর্শককেও আমি জানাই স্বাগতম, এবং শারদীয়ার শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমি আমার এই এপিসোড শেষ করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।